নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, অসুয়া। আসুন গল্পটি শোনা যাক। আজ আমি একটা গল্প বলবো। গল্প না বলে একে সত্যি কথা বলাই ভালো। এই গল্পটি এক মহিলাকে নিয়ে। তার নাম সঙ্গীতা। নামটা খুব সুন্দর, কিন্তু তার অসুয়াবৃত্তি এত প্রবল যে নাম কেন, ওকে দেখলে কিছুই ভালো লাগে না। ওর চেহারার মধ্যে একটা হিংসুটে ভাব আছে। আসলে মনের ভাব তো মুখে ফুটে ওঠে, মুখ তো মনের আয়না। মানুষের মনের ভিতর যা খারাপ ভাব থাকে তা তার চোখের দিকে তাকালেই বোঝা যায়। আমার এক চেনা দাদা আছে, তার স্বভাব ভালো না। তার মুখ চোখে প্রতিফলিত হয় সেই ভাব। তাই এই সঙ্গীতার প্রবল অসুয়া ভাব ওর মুখেও প্রতিফলিত হয়। অসুয়া মানে কি? অন্যের ভালো সহ্য করতে না পারা, হিংসা করা। এইগুলো কি মানুষ জন্মসূত্রে পায়, না নিজের মধ্যে তৈরি করে? ইচ্ছা হলে কি ভালো হওয়া যায় না? অন্যকে দেখে হিংসা না করে বরঞ্চ তার মতো হওয়ার চেষ্টা করাটাই তো কাম্য। অবশ্য এটা আমার মত। সবাই ছোট থেকে একসাথে বড় হয়, তবে কার মধ্যে খারাপ ভালো দেশ ভালোবাসা কিভাবে গড়ে ওঠে তা কেউ বলতে পারে না। ওরা দুই বোন ছিল, সঙ্গীতা আর সমর্পিতা। সমর্পিতা আমাদের থেকে বছর তিনেকের বড় ছিল। ও 2 ক্লাস উঁচুতে পড়তো। আমরা সবাই এক স্কুলেই পড়তাম। সঙ্গীতা পড়াশোনায় ভালো ছিল, সমর্পিতাও ভালো ছিল। সঙ্গীতা ছোট থেকেই হিংসুটে ছিল। ওর দিদির সঙ্গে ওর সদ্ভাব ছিল না। কেমন যেন একটা খেয়োর সম্পর্ক ছিল। ওর দিদি পড়াশোনায় খুব ভালো ছিল, ও সহ্য করতে পারতো না। সঙ্গীতা নিজেও ভালো ছিল, তাও কিছুটা তারতম্য তো থাকবেই। সঙ্গীতার দিদি কিন্তু খুব মিশুকে ছিল। সে আমাদের সঙ্গে কথা বলতো খুব ভালো করে, তাতেও সঙ্গীতার রাগ হতো। যারা ওর খুব প্রশংসা করতো তাদের সঙ্গে ও খুব মিশত। ও নিজের নিন্দা সহ্য করতে পারত না। অসম্ভব গুণী ছিল, হলে কি হবে, ওই যে অসুয়াবৃত্তি ওকে নষ্ট করে দিয়েছে। ও ভালো গান গাইতো, সেলাই তো অসাধারণ ছিল। পড়াশোনাতেও খুব ভালো ছিল। অন্য কেউ যদি একটু এগিয়ে যায় তাহলেই ওর সমস্যা। তা তো আর হবে না। কে কখন এগিয়ে যাবে, কে কখন পিছিয়ে যাবে কেউ বলতে পারে? ওর দিদির স্কুল শেষের পরীক্ষা এসে গেল। সমর্পিতাদি খুব ভালো রেজাল্ট করেছিল। সঙ্গীতা কিন্তু একটুও খুশি হয়নি। সমর্পিতাদি খুব ভালো কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয়েছিল। আমাদের সময় জিওগ্রাফি খুব কম কলেজে ছিল, ও তার মধ্যে একটাতে সুযোগ পেয়ে গেল। এর 2 বছর পরে আবার আমাদের স্কুল শেষের পরীক্ষা এসে গেল। আমরা সবাই ভালো ফল করেছিলাম। সঙ্গীতা কিন্তু ওর দিদির থেকেও ভালো রেজাল্ট করেছিল। ওর দিদির আর ওর সাবজেক্টের কম্বিনেশন এক ছিল। তাই ওর বাবা বলেছিলেন, তুইও মা দিদির কলেজে দিদির সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে যা, তাহলে একটু সুবিধা হবে। কেউ কিছু বললে ও তো শুনবেই না। আর দিদিকে অনুসরণ নইব চ। ও বাবার কথা তো শুনলই না। ওর অসম্ভব জেদ। ও ভাবল, আমি কি নিজে আলাদা কিছু করতে পারবো না? আমার নিজের ইচ্ছা মতো পড়ব। ও অন্য ভালো কলেজে ফিলোসফি নিয়ে ভর্তি হলো। ভাগ্যক্রমে আমিও ওই কলেজেই ছিলাম।
শুধু অন্য ডিপার্টমেন্টে, অন্য সাবজেক্ট নিয়ে দেখা হতো। কোনো সময় একটু হাসি, কোনো সময় বা তাও নয়, যেন দেখতে পায়নি এমনভাবে চলে যেত। ওর দৃষ্টিতে একটা তাচ্ছিল্য থাকতো, যেন মনে হতো অনেক উঁচু থেকে কাউকে দেখছে। যাকগে, যার যা স্বভাব। তবে ও পড়াশোনায় ভালো ছিল, খুব ভালোভাবে গ্র্যাজুয়েশন শেষ করে, মাস্টার্সে ভর্তি হয়, মাস্টার্সও ভালোভাবে শেষ করে। তবে ওর মধ্যে একটা জিনিস ছিল, ও পড়াশোনা ছাড়া কোনো কিছুই শেষ করতো না। যেমন খুব ভালো গান গাইতে পারত, হঠাৎ গান ছেড়ে দিল। খোঁজ নিলে দেখা যাবে সেখানে হয়তো কেউ কিছু বলেছে। মাস্টার্স শেষ করে আমি একটা স্কুলে চাকরি পেয়ে গেলাম। আমি সারা জীবন মধ্যমানের, তাই আমি মন দিয়ে চাকরি করতে লাগলাম। ইতিমধ্যে ওর দিদির বিয়ে হয়ে গেছে। দিদি কলকাতা ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেয়েছে। দিদি সংসারও করছে। সঙ্গীতার কারো ভালো সহ্য হয় না। দিদির সুখী সংসারী জীবন ও মানতে পারে না। শুনতাম দিদি যখন বাপের বাড়ি আসে ও খুব অশান্তি করত। আসলে আমাদের অনেক কমন ফ্রেন্ড ছিল, তাদের মাধ্যমেই কথা আসতো। সঙ্গীতা ইন্টেরিয়ার ডিজাইন শিখতে শুরু করলো। ওর আর্ট সম্বন্ধে খুব ভালো সেন্স ছিল। ও ভালো কাজ শিখলো, চাকরিও পেয়ে গেল। আমাদের সবার মনে হলো এবার হয়তো থিতু হবে। এরপর ওর বাবা সঙ্গীতার বিয়ে ঠিক করলেন। ছেলেটি ইঞ্জিনিয়ার, বাড়িতে শ্বশুর শাশুড়ি আর ছেলে। ও গিয়ে আর একজন সদস্য হলো। প্রথম মাস তিনেক ভালোই ছিল। কিছুদিন পর ওর শাশুড়ি মা যদি কোনো কাজ করতে বলতেন, তখনই অশান্তি শুরু হতো। ও কারো কথা মানতে পারতো না। ওর ইচ্ছা মতো উঠবে, বসবে, কোনো নিয়ম মানবে না। খুব উদ্ধত, জেদি। ওর বরও ওকে সামলাতে পারতো না। বছরখানেক ওর বর এবং শাশুড়ি অনেক চেষ্টা করে মানিয়ে নেওয়ার। একতরফা তো হয় না, সঙ্গীতা মানাতে পারে না। ৮০ শেষের দিকে অথবা ৯০-এর শুরু, সেই সময় অত ডিভোর্সের চল ছিল না। তাও সঙ্গীতার ডিভোর্স হয়ে গেল। আমরা সবাই খুব অবাক হয়েছিলাম। এমন না যে শাশুড়ির কারণে হয়েছিল। ও যদি ওর বরের সঙ্গে একলা থাকতো তাহলেও হতো। ওর চাকরিটা ছিল, কাজ করত। সরকারি চাকরি তো নয়, প্রাইভেট ফার্মে। সেখানেও বসের সাথে অশান্তি লাগলো। ওর নিজের ইচ্ছা মতো যাবে, আসবে। সঙ্গীতার বক্তব্য, ও তো সব কাজ ঠিকঠাক করে দেয়, তাহলে এত নিয়মানুবর্তিতা কিসের? সুতরাং ওখানেও চাকরিটা গেল। এরপর শুরু করলো বুটিকের ব্যবসা। আগেই বলেছি, ও সেলাই জানতো খুব ভালো। তাঁতিদের থেকে কাপড় নিত, তারপর নিজে তার মধ্যে স্টিচ করত অথবা পেইন্টিং করত। ২ জন কাজ জানা মহিলাও রেখেছিল। বাবার বাড়িতেই শুরু করেছিল। বাবার ডিভোর্সের সময় বলেছিলেন, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে, নিজের ভরণ পোষণ নিজেকেই চালাতে হবে। তা ও সেটা বুটিক থেকে অর্জন করে নিত। বেশ অনেক বছর বুটিক চালিয়েছে। বিভিন্ন জায়গায় এক্সিবিশন করতে যেত। ভারী ভারী ব্যাগ কাঁধে করে বয়ে নিয়ে যেত। ভালোই চলছিল, অনেক বছর করেছিল। খুব কষ্টের কাজ ছিল, বিভিন্ন জায়গায় ঘুরতে হতো, তবে লাভ ভালোই হতো। কিন্তু ওই যে মানিয়ে নিতে পারে না। কোথায় বড় করবে, বিজনেসটাকে বাড়াবে, নিজের দোকান করবে, তা না। যারা ওর সাথে কাজ করত তাদের সঙ্গে মনোমালিন্য শুরু হলো। একা একা তো আর চলা যায় না, তাই উঠিয়ে দিতে হলো বুটিক। এবার অনেক টাকা লসও হলো। ওদিকে ওর বাবা মায়ের বার্ধক্যজনিত কারণে শরীর খারাপ হতে শুরু করলো। ওর কারণে ওর দিদি সমর্পিতাও আর বেশি আসতো না। দিদির সাথেও ভাব নেই। ও চেষ্টা করত ওর খুড়তুতো বা অন্যান্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক রাখতে। যারা দূরে দূরে থাকে তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল।
কারণ তারা তো আর ওর সাথে থাকে না, ওর স্বরূপ জানে না। ওর বাবা চলে গেলেন, কিছুদিন পর মাও গেলেন। তবে বুদ্ধিমান বাবা যাওয়ার আগে বাড়িটা সঙ্গীতার নামে করে গেছিলেন। জানতেন মেয়ে থাকবে কোথায়, যতই ছোট বাড়ি হোক একলা মেয়ের চলে যাবে। সঙ্গীতার হাতে কোনো কাজ নেই, সময় কাটে না। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ শুরু হলো। এই সময় ও আবার ভুল করলো। একা হওয়ার কারণে ও কাকা জ্যাঠার বাড়ি মাঝে মাঝে যাতায়াত শুরু করলো। ব্যাস, কিছুদিন পর ওই দাদা বৌদিদের সঙ্গেও মনোমালিন্য শুরু হলো। বলতে শুরু করলো, আমি এখন একা তো, তাই আমাকে কেউ সহ্য করে না। আসলে তা নয়, সবাই ভালো ব্যবহার করে, ভালোবাসতে চেষ্টা করে, কিন্তু ওর স্বভাব ওকে একাত্ম হতে দেয় না কারোর সাথেই। এরপর ও বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা আরম্ভ করলো। সব জায়গায় ও দেখাতে চায় ও যেটা করে সেটা সবচেয়ে ভালো। তা কি হয়? 50 পেরিয়ে গেছে সবার, কেউ কি আর মাথার উপর ছড়ি ঘোরানো সহ্য করতে পারে? একবার আমরা বন্ধুরা মিলে চাঁদিপুর বেড়াতে গেছি 2 দিনের জন্য। প্রথম দিন ভালোই কাটলো। আমরা 2 জন ছিলাম, 2টো রুমে 3 জন করে। দ্বিতীয় দিনে যে কি হলো কেউ বুঝতে পারল না। সঙ্গীতার মুখ গম্ভীর, কারোর সাথে কথা বলছে না, যেন সবার উপর রেগে আছে। একসাথে খাচ্ছেও না, নিজে নিজে ফল বের করছে আর খাচ্ছে নিজের ব্যাগ থেকে বের করে করে। ওর রাগের কারণ কি কেউ বুঝতে পারছে না, কেউ জানে না, কেউ জিজ্ঞেস করলে কোনো উত্তরও দিচ্ছে না। হয়তো বা কেউ নিজের বরের কথা বলেছে, প্রশংসা করেছে ওর সামনে, তাই হয়তো এরকম করছে। কিছু তো বোঝা যায় না, সবই আমার অনুমান। আমাদের যাওয়াটা খুব ভালো হয়েছিল, কিন্তু ফেরাটা বড় বিস্বাদ ছিল। এরপর ও আরও একলা হয়ে পড়ে। সব সময় বলে, কেউ আমার খোঁজ নেয় না। বলে কিছু লাভ নেই, একাকিত্ব ওর প্রাপ্য।